আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার কী অবস্থা, কেমন আছো সবাই? আজকে গত পরশুর মতো আজকে ক্লাস শুরু করলাম। গত পরশু আমরা যে টপিক নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে টপিক 2 অর্থাৎ টাইপ 2। টাইপ 2 আমরা একটা বৃত্তের সমীকরণ সম্পর্কে দেখেছিলাম। বৃত্তের সমীকরণ আজকে আমরা এরপরের থেকে স্টার্ট করব। এরপরের যে জায়গা থেকে আমরা গতদিন যে জায়গা থেকে আমরা শেষ করছিলাম এরপর থেকে আজকে শুরু হবে। তো তাহলে তোমাদের সবাই তাহলে চলে আসো। তোমাদের সবাই যারা যারা দেখতেছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। মেহেদি হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেহেদি, তোমার কী অবস্থা? সাকিবুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। নূরজাহান রুম্পা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তোমরা যারা যারা দেখতেছো তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। নিজের টাইমলাইনে শেয়ার করো। শেয়ার করলে তোমরা প্রয়োজনে এই ক্লাসটা শেষ হলে আবার কেটে দিতে পারবা। যতক্ষণ শেয়ার করবা ততক্ষণ যেন তোমার ফ্রেন্ডরা ক্লাসটা দেখতে পারে। তো সেজন্য অন্তত তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করলে যত শেয়ার বেশি হবে সেক্ষেত্রে আমারও ভালো লাগবে তোমাদের ক্লাস করাতে। তোমাদের এই ফ্রি ক্লাসের মানে একটাই আসলে চাওয়া, সেটা হচ্ছে গ্রুপটা যেন বড় হয়, তারপরে আমার রিচটা যেন বাড়ে। তো সেজন্য আমি আশা করব যারা যারা দেখতেছো সবাই শেয়ার করে দাও। সাকিবুল ইসলাম বলছে ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, একটু একটু বৃষ্টি হচ্ছে, বাট এত বেশি না। হঠাৎ হচ্ছে আবার হঠাৎ চলে যাচ্ছে এরকম। তো আজকে আমরা বৃত্ত লেকচার 5-এ আছি। আমার কথা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কি না? হয়তো এই কালারের লেখাটা তেমন দেখা যাবে না। আমি যখন লিখব তখন দেখবা কি দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের যে ক্লাসটাতে আমি টপিক 3 সম্পর্কে পড়াবো। টপিক 3 নিয়ে পড়াবো। তোমরা এর আগে আমার 4টা বৃত্তের উপর 4টা ক্লাস চলে গেছে অলরেডি। তো সেই বৃত্তের উপর ক্লাসগুলো তোমরা দেখে নিবা যারা দেখো নাই। তবে এখন দেখার দরকার নেই, এখন আপাতত লেকচার 5টাই দেখো। লেকচার 5-এর যে বিষয়টা আমি এখন পড়াবো সেই বিষয়টা যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেটা মনোযোগ দিয়ে দেখো, যাতে এই টপিকটা সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। তো তোমাদের যারা যারা দেখতেছো তারা শেয়ার করো, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। যদি তোমাদের টাইমলাইনে শেয়ার করলে প্রয়োজনে পরে তোমরা এটা আবার ডিলিট করে দিতে পারবা। টাইমলাইনে শেয়ার করো এবং মেনশন করো। মেহেদি অনেককেই মেনশন করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা যারা দেখতেছো তোমাদের ফ্রেন্ডরা যারা দেখে নিয়মিত তোমরা মেনশন করে দাও যাতে তারাও দেখতে পারে। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা স্টার্ট করে দিব। আর যখন আমি পড়াবো তখন আর মেনশন কমেন্ট কিছু করতে হবে না, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে। তাহলে আজকের ক্লাসটাতে 2022 সালের জন্য আসলে আজকের 22 সালে যারা পরীক্ষার্থী বা 23 সালের যারা পরীক্ষার্থী যারা মানে এইবারে এসএসসি দিবে তাদের জন্যই আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে 2021 সালে বৃত্ত চ্যাপ্টারটা নাই, 2022 সালে আছে। তো বেশিরভাগই এখানে আসলে 2022 সালের স্টুডেন্ট। সেজন্য তো তোমাদের সবার জন্য আমি একটা জিনিস বলে রাখি। তোমরা জানো হচ্ছে ম্যাথ যে 22 সালে টোটাল 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সেই 6টা চ্যাপ্টার এমসিকিউ সহ বা তুমি যদি সম্পূর্ণরূপে একদম ভালো করে সৃজনশীল সহ বইয়ের ম্যাথগুলো সব টপিক যদি তুমি পড়তে চাও তাহলে তোমার ক্লাস মিনিমাম 90টার উপরে ক্লাস লাগে, ঠিক আছে? তো আমি অনেকের আসলে রিকোয়েস্টে আমি সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে তোমাদের জন্য একটা পেইড বেস চালু করবে। এটা আমার 3 নাম্বার পেইড বেস। সেই পেইড বেসটাতে আমি তোমাদের ফিটা একদমই কমাই দিছি। তোমাদের ফিটা রাখছি হচ্ছে আগে আমার ফিটা একটু বেশি ছিল, এবারে ফি রাখছি হচ্ছে শুধুমাত্র এক এটা আমার এখানে পেইড বেস পেইড বেস 3 যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার, ঠিক একইভাবে পেইড বেস 3 ম্যাথ
সেকেন্ড পেপার এই দুইটা পেইড বেসের প্রত্যেকটার জন্য, এটার জন্য জাস্ট আমি ফি রাখছি হচ্ছে 1700 টাকা, আর এটার জন্য ফি রাখছি হচ্ছে 1700 টাকা। তাহলে দুইটা মিলে যদি কেউ একসাথে দুটোটায় ভর্তি হতে চাও তাহলে তার জন্য শুধুমাত্র 3000 টাকা। তবে এখানে আরেকটা অফার আছে, যে অফারটা হচ্ছে তুমি যদি 30 অগাস্টের ভিতরে ভর্তি হও, 31 অগাস্ট, এই মাসটা হচ্ছে 31, তাহলে 31 অগাস্টের ভিতরে যদি তুমি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে এই 1700 টাকা এটা হয়ে যাবে একদম অর্ধেক, মানে 850। এই 1700 টাকা এটাও হয়ে যাবে 850। এবং তুমি দুটোটা মিলে যদি ভর্তি হতে চাও তখন শুধুমাত্র 1500 টাকায় তুমি ভর্তি হতে পারবে। অর্থাৎ এই 31 অগাস্টের মধ্যে যদি তুমি ভর্তি হও সেক্ষেত্রে তুমি 50% ডিসকাউন্ট পাবা, 50% ডিসকাউন্ট। তো এখানে আমি আসলে তোমাদেরকে পরীক্ষাও নিব, তারপরে সেগুলো রেজাল্ট দিব, তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কের পরে আবার সেগুলোর সলভ ক্লাস থাকবে জুমে, তারপরে তোমাদের 90+ ক্লাস হবে, টোটাল লাইভ ক্লাস, সব কিছু মিলিয়ে তোমাদের প্রায় 5 মাস 5.5 মাসের একটা প্রজেক্ট। তো সেক্ষেত্রে 850 টাকা ফার্স্ট পেপারের জন্য, 850 টাকা, এর মনে হয় যে কি তোমরা একদিন বাইরে ঘুরতে গেলে বা একদিন বাইরে কোথাও খেতে গেলে 850 টাকা চলে যায়। তুমি 5 মাস বা 5.5 মাস আমার কাছে ম্যাথ পড়তে পারবা, ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার অথবা দুটোটাতে পড়তে হতে পারবা। এই সুযোগটা কাজে লাগাও। আমি একদম বেসিক থেকে পড়াবো প্রত্যেকটা স্টুডেন্ট। আমি এরকম লাইভ ক্লাসে যেমন যে কোনো স্টুডেন্ট যখন যে কোনো কথা জিজ্ঞেস করে, কোনো একটা টপিক না বুঝে বা কোনো একটা বিষয় জিজ্ঞেস করে, যেভাবে আমি বুঝাই দিই ঠিক সেভাবে আমি লাইভ ক্লাস যেগুলো পেড বেস সেখানে আমি যে কোনো স্টুডেন্ট যদি না বুঝে আমি জুমেই ক্লাস নিব। জুমে তোমরা যে কেউ প্রশ্ন করতে পারবা, যে কেউ তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। তো আবার রেগুলার ক্লাসগুলো হবে পেড বেসের এমনি ফেসবুক লাইভে, কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরে হোমওয়ার্কের যে তোমাদের সলভ ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে লাইভে হবে, জুমে হবে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাকে জুমে বারবার কোয়েশ্চেন করে জিজ্ঞেস করতে পারবা। এটা হচ্ছে তোমাদের জন্য একটা বিরাট সুযোগ। তবে 31 অগাস্টের পর থেকে তোমাদের কেউ যদি ভর্তি হতে চাও তাহলে 1700 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। এখন পর্যন্ত অনেকেই ভর্তি হয়ে গেছে। আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করব। যারা যারা ভর্তি হতে চাও তোমরা শীঘ্রই ভর্তি হয়ে যাও, 31 অগাস্টের মধ্যে ভর্তি হতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু আমি তোমাদেরকে শিট দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, যে ক্লাসটা পড়াবো সেগুলো নোট দিয়ে দেবো। সেক্ষেত্রে তোমরা এটা হচ্ছে শুধুমাত্র এইচএসসি বেস 2022-এর জন্য, এটা 21-এর জন্য না, এটা হচ্ছে এইচএসসি 2022 এর জন্য। কারণ এই এইচএসসি 2021-এর ভিতরে 21-এর পরীক্ষার্থী যারা আছো তারা চাইলে ভর্তি হতে পারো, কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে 2022 সালের জন্য। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, ইউনুস বলছো এসএসসি এর জন্য নাকি? না, এটা এইচএসসি এর জন্য। এইচএসসি আচ্ছা। সুমাইয়া সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, কলেজে এক্সাম চলতেছে এই জন্য অ্যাটেন্ড করতে পারছি না। আচ্ছা, নো প্রবলেম, তুমি আগে পরীক্ষা দাও, কলেজের পরীক্ষাগুলো দাও ভালোভাবে, কলেজের পরীক্ষা দিয়ে তারপরে। আচ্ছা, মোহাম্মদ লিখন বলছো আমি ধন্য এমন শিক্ষক পেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর ব্যবস্থা ভাইয়া। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এখন তাইলে আমরা ক্লাস শুরু করে দিই। গতদিন আমরা টাইপ 2টা পড়েছিলাম, ঠিক আছে? আজকে আমরা টাইপ 3 থেকে শুরু করব। তাহলে টাইপ 3টা আমরা স্টার্ট করে দিই। টাইপ 3-তে বেসিক্যালি টাইপ 3টা পড়ার আগে আমরা একটা সূত্র সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোনো একটা বৃত্তের যদি তোমার ব্যাসের 2 প্রান্ত যদি তোমার জানা থাকে, মনে করো এই প্রান্তটা হচ্ছে এ বিন্দু, এই প্রান্তটা হচ্ছে বি বিন্দু। এই ক্ষেত্রে তোমার যদি ব্যাসের 2 প্রান্তের বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যদি তোমার জানা থাকে, মনে করো এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2, এই 2টা বিন্দু যদি তোমার জানা থাকে সেক্ষেত্রে তুমি এই বৃত্তের সমীকরণটা বের করতে পারবে। কখন? যদি তোমার একটা বৃত্তের ব্যাসের 2 প্রান্তের 2টা বিন্দু জানা থাকে, সেক্ষেত্রে তুমি এই বৃত্তের সমীকরণটা
নির্ণয় করতে পারবা। কিভাবে? সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বৃত্তের সমীকরণ এটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু 0। আজকে আমরা এই সূত্র সম্পর্কে পড়ব টাইপ 3-তে। টাইপ 3-তে পড়ব হচ্ছে আমরা টাইপ 3-তে আমরা এটা টাইপ 3 হিসেবে লিখো, এই সূত্রের ব্যবহার। ঠিক আছে, এই সূত্র ব্যবহার সম্পর্কে আমরা আজকে পড়ব। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা আমি একটা কোয়েশ্চেন লিখি, এটা তোমরা বেশিরভাগই জানো, তারপরে না জানলে এটা লিখে নাও। আমি কোয়েশ্চেন লিখতে লিখতে আমি কোয়েশ্চেনটা লিখতেছি -4 3, এটা তোমরা টাইপ 3 লিখো। আচ্ছা, এটা মুছতে হবে না, এখানে হয়ে যাবে -4 3 12 - 1 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা থেকে আমরা কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করে দেখো। এখানে যদি আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে চাই, তাহলে এক্ষেত্রে কি দেয়া আছে দেখো। আগে আমরা চিত্র দিয়ে এই প্রশ্নটা বোঝার চেষ্টা করি। এখানে প্রশ্নতে বলা হচ্ছে একটা ব্যাসের দুই প্রান্ততে, একটা আছে -4 3 আর একটা আছে হচ্ছে 12 - 1। ওকে, এখন তুমি যেহেতু জানো হচ্ছে যদি ব্যাসের দুই প্রান্ত দেয়া থাকে, তাহলে কোন সূত্র দিয়ে আমরা এটা সলভ করব সেটা তোমার জানা আছে। সেটা হচ্ছে এটাকে যদি তুমি x1 y1 ধরো, এটাকে যদি x2 y2 ধরো, তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কেমন হবে? বৃত্তের সমীকরণ x মাইনাস x1 মানে হচ্ছে -4, তাহলে এটা +4 হয়ে যাবে, ইন্টু x মাইনাস x2 মানে হচ্ছে এটা x মাইনাস 12 প্লাস y মাইনাস y1 মানে হচ্ছে 3, y মাইনাস 3 ইন্টু y মাইনাস y2 মানে হচ্ছে y প্লাস 1 ইকুয়ালস টু কি হবে? 0। ঠিক আছে, তাহলে ওই সূত্রের ব্যবহারটা হচ্ছে জাস্ট তোমাকে যদি কোনো একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্ত দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা দিয়ে তুমি খুব সিম্পলি বৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারবা। তাহলে এটাকে যদি তুমি গুণ করে দাও, এটা হবে x² - 12x প্লাস 4x মাইনাস 48 প্লাস y² মাইনাস 3y, তারপরে হবে প্লাস y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x² প্লাস y² মাইনাস 12x আর এটা মিলে হবে -8x, তারপরে এখানে y হবে -2y, তারপরে -48 -3 মানে হচ্ছে -51 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে আনসার, এতটুকুতে শেষ। আচ্ছা, এই কোয়েশ্চেনে যদি তোমাকে আরেকটু জাস্ট সামান্য একটু পরিবর্তন করে যদি এরকম দেয় যে বৃত্তটি y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে এটা নির্ণয় করব দেখো। এই যে মনে করো কোনো একটা বৃত্ত যখন y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এটা আমরা নির্ণয় করি। মনে করো এটা একটা বৃত্ত, তাহলে y অক্ষ থেকে কি পরিমাণ অংশ এটা ছেদ করবে, সেটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে 2√f² - c। এটা কি হবে? 2√f² - c। আচ্ছা, এখানে যেমন আমাদের এটার যেটা আনসার আসছিল, সেখানে যদি আমরা জি এর মান বের করি, জি এর মান হবে এই যে এটা ছিল হচ্ছে, আমি সমীকরণটা একটু আরেকবার লিখি, x² প্লাস y², তারপরে হচ্ছে -8x -2y -51 ইকুয়ালস টু 0 এরকম ছিল। তাহলে সেই ক্ষেত্রে জি এর মান আমরা কিভাবে নির্ণয় করি? জি এর মান নির্ণয় করি হচ্ছে x এর সহগের অর্ধেক। x এর সহগের অর্ধেক মানে হচ্ছে -4। f এর মান কিভাবে নির্ণয় করি? y এর সহগের অর্ধেক। y এর সহগের অর্ধেক মানে হচ্ছে -1।
আর সি এর মান হচ্ছে -51। এখন আমরা এখানে মান বসিয়ে এই যে ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। দেখো 2√f² - c, f মানে হচ্ছে -1, তাহলে -1² - c, তার মানে এটা হয়ে যাবে +51। তাহলে এটা হবে 2 এটা 1 আর 51 মিলে 52, 2√52। এটাই হচ্ছে ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ এই বৃত্তটা ছেদ করছে। যদি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেরকম বলে মনে করো কোনো একটা বৃত্ত এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেটা যদি বের করতে বলা হয় তাহলে সূত্রটা হচ্ছে 2√g² - c। তাহলে এটা হবে 2√g এর মান এখানে কত আসছে -4, -4 হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 51। তাহলে 16 আর 16 প্লাস 51 এটা কত হবে? 16 প্লাস 51 হবে, এটা হচ্ছে 7, এটা মিলে হবে কত? 67, 2√67। এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ, আর এটা হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ। তাহলে সূত্র দিয়ে তুমি যদি জিএফসি বের করতে জানো সমীকরণ থেকে তাহলে তুমি খুব ইজিলি এটা নির্ণয় করে ফেলতে পারবা। আচ্ছা, এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা, বুঝছো কিনা একটু জানাও তোমরা যারা যারা দেখতেছো। আচ্ছা, মেরাজ ইমাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? আচ্ছা, জয়চন্দ্র বলছো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুঝছি। আচ্ছা, মেহেদি বলছো বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, তোমরা যারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেল, এটা গণিতের জানালা, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা। এখানে আমি যত ক্লাস নিই সবগুলো গণিতের জানালাতে তোমরা পাবো, ঠিক আছে? সেজন্য ইউটিউব যেটা আছে গণিতের জানালা, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমার লেকচারগুলো পাও। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 7,2 বিন্দুতে, যার কেন্দ্র 7,2 বিন্দুতে এবং যা x² প্লাস y² -6x -10y -15 = 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখানে তোমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে। যদি তুমি প্রশ্নটা বুঝতে পারো তাহলে তুমি খুব ইজিলি এটাকে সলভ করতে পারবা। আগে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 7,2 বিন্দুতে এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদেরকে মনে করো এই বৃত্তের সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তবে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 7,2 বিন্দুতে, এরকম বলছে। এতটুকু আমাদের কাজ শেষ। এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা হচ্ছে আরেকটা বৃত্ত, এটা হচ্ছে নির্ণেয় বৃত্ত যেটা আমরা নির্ণয় করব। এটাকে একটু ছোট করে নির্ণেয় লিখে রাখো। এটা নির্ণেয় মানে হচ্ছে যেটা আমরা নির্ণয় করব। আর এই নির্ণেয় বৃত্তটা আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? যে বৃত্তটা মনে করো এটা হচ্ছে সেই বৃত্তটা, এর কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমরা ফার্স্টে এই বৃত্তটার কেন্দ্র বের করে ফেলি। এটা হচ্ছে প্রদত্ত বৃত্ত, এটা হচ্ছে প্রদত্ত মানে হচ্ছে যেটা দেয়া আছে তোমাদের। তাহলে বৃত্ত একটা দেয়া আছে, হচ্ছে এই প্রদত্তটা হচ্ছে x² প্লাস y² -6x -10y -15 = 0। এটা হচ্ছে এই প্রদত্ত বৃত্তটা। আমরা কিন্তু নির্ণেয় বৃত্তটার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন প্রদত্ত বৃত্ত যেটা, সেটার কেন্দ্র দিয়ে যায় বলছে না? তাহলে আমরা ফার্স্টে এই প্রদত্ত বৃত্তের যেটা তার কেন্দ্রটা বের করে ফেলি। কেন্দ্র কি?
মাইনাস জি মাইনাস এফ, এখানে জি এর মান কত হবে? জি এর মান হচ্ছে এক্স এর সহগের অর্ধেক অর্থাৎ -3, এফ এর মান কত হবে? ওয়াই এর সহগের অর্ধেক অর্থাৎ -5, আর সি হবে কত? সি হবে -15। ঠিক আছে, অর্থাৎ তুমি জি এফ সি যদি পেয়ে যাও তাহলে তুমি কেন্দ্র ব্যাসার্ধ যা ইচ্ছা সবগুলো বের করে ফেলতে পারবে। তাহলে সুতরাং এখানে কেন্দ্র কি হবে? এটার কেন্দ্র হবে -জি -এফ। তার মানে হচ্ছে এটা -জি মানে হচ্ছে 3, -এফ মানে হচ্ছে 5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে এই কেন্দ্রটা যেটা প্রদত্ত বৃত্ত, মানে যেটা দেয়া আছে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 3,5। তাহলে আমরা বলতে পারি না, যেহেতু বলছে আমরা যে বৃত্তটা নির্ণয় করব, নির্ণয় বৃত্তটা এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যাই, তার মানে নির্ণয় বৃত্তটা 3,5 বিন্দু দিয়ে যাই। ঠিক আছে, তো এখন আমরা যে নির্ণয় বৃত্ত যেটা 7,2 দেয়া আছে, এই 7,2টা কি? কেন্দ্র। আমি তোমাদেরকে কি বলছিলাম? যদি তোমাদের কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে তোমরা 2 নাম্বার সমীকরণটা ইউজ করবা। তাহলে 2 নাম্বার সমীকরণটা কি? এখানে একটু লিখে ফেলি আমরা। মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণটা আমরা এভাবে লিখি, x মাইনাস এই যেটা 7 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? আর স্কোয়ার। আরটা এখনো আমরা জানি না, ঠিক আছে, কিন্তু এই যে 7 এবং 2 এটা হচ্ছে কেন্দ্র, তাহলে x মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস y মাইনাস এই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? আর স্কোয়ার। আরটা এখন আমরা ব্যাসার্ধটা জানি না, এখানে শুধু আমাদের অজানা আছে শুধুমাত্র কি? আরটা। এখন আমরা আরটা কিভাবে বের করতে পারি? দেখো তো, এটা কেন্দ্র না, আর এটা হচ্ছে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, 3, 5 এটা হচ্ছে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু। তাহলে কেন্দ্র থেকে যদি আমি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পর্যন্ত এটা দূরত্ব বের করতে পারি, এটা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা ওই ব্যাসার্ধটা নির্ণয় করে ফেলি। এদিকে এটা আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা লিখে ফেলছো এটা। তাহলে সুতরাং নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। এখানে যেহেতু বৃত্ত দুইটা, একটাকে বলবো নির্ণেয় বৃত্ত, এটা হচ্ছে নির্ণেয়, আর এটা হচ্ছে প্রদত্ত। তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ এটা কেমন হবে? ব্যাসার্ধ, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা দূরত্ব না, দুইটা বিন্দু দূরত্ব। আমরা কিভাবে বের করবো? রুট 7 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে দুইটা বিন্দু দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে এটা। তাহলে এখানে হবে 7 মাইনাস 3 মানে 4, 4 স্কোয়ার মানে 16, 5 মাইনাস 2 মানে 3, 3 স্কোয়ার মানে 9। তাহলে 16 আর 9 25, 25কে রুট করলে এটা হবে 5। তাহলে এখন আমরা ব্যাসার্ধও পেয়ে গেছি না? ব্যাসার্ধ এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তাহলে আর এর মান এখানে বসায় দাও। এবার এখানে বসা দিলে এটা কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 49, তারপরে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু আর স্কোয়ার। আর এর মান কত? 5, তার মানে 5 স্কোয়ার। তাহলে এটার মানটা কি আসে একটু আমরা দেখি। আচ্ছা, এটার মান আসবে হচ্ছে এই যে, এখন এখান থেকে এদিকে লিখবা এক্স স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা একদম শুরুতে লিখে ফেলবা। তারপরে হচ্ছে মাইনাস 14x, তারপরে মাইনাস 4y, 49 আর 4। তাহলে এটা এই দুইটা মিলে কত হবে? 53 প্লাস এখানে কত? 25, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25টা এদিকে চলে আসলে 53 থেকে 25 চলে গেলে আর কত থাকবে? 53, 25 চলে গেলে তাহলে এটা হবে যে 8 আর এটা হবে 28। তাহলে এখানে আসবে মাইনাস প্লাস 28 ইকুয়ালস টু কি? 0। এটাই হচ্ছে সেই নির্ণয় বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা আমরা নির্ণয় করার জন্য ট্রাই করছি। অর্থাৎ এখানে যে দুইটা বৃত্ত ছিল, একটা ছিল কি? প্রদত্ত, আর একটা ছিল কি? নির্ণেয়। সেই নির্ণয় বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা। আচ্ছা, এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি ততক্ষণে আনসারটা চেক করি। হ্যাঁ, ঠিক আছে। এখন তাইলে এই বৃত্তটা আমরা কিভাবে নির্ণয় করছি, কেন এই সূত্রটা ইউজ করছি? কারণ হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র দেয়া আছে। আমি বলছিলাম যদি কেন্দ্র অথবা ব্যাসার্ধ যে কোনো একটা দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, এই সমীকরণটা আমরা ইউজ করব।
এই জন্যই আমরা কি করছি, এই দ্বিতীয় 2 নাম্বার যে সমীকরণটা সেটা ইউজ করছি। ঠিক আছে, তাহলে ওকে, এখন তাহলে আশা করি তোমরা এই দুইটা ম্যাথ তোমরা বুঝছো। এখানে কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলো। আচ্ছা, মেহেদি হাসান বলছো হ্যাঁ অনেক সুন্দরভাবে বুঝছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, এখন আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখি এই টাইপের। আচ্ছা, এই ম্যাথটাতে আমি কোয়েশ্চেনটা লিখতেছি। এই প্রত্যেকটা ম্যাথই ইম্পর্ট্যান্ট, সেজন্য তোমরা খাতায় সুন্দর করে এগুলো নোট করে রাখবা। প্রত্যেকটা ম্যাথ যে জায়গাটা বুঝবা না অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা। দেখাও যে A11 বিন্দুটি A11 বিন্দুটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0 বৃত্তের উপর অবস্থিত এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায়, এ বিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসের অপর প্রান্ত নির্ণয় করো। মানে অপর প্রান্তটা নির্ণয় করতে বলছে। অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আগে প্রশ্নটা বুঝি আমরা। এখানে প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করে দেখো। মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা। এখন তোমাকে বলছে বৃত্তের উপরে এটা দেখাইতে বলছে। এই যে 1 1 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। তো আমরা জানি বৃত্তের যদি উপরে অবস্থিত হয়, এই পাশে সেই বিন্দুটা মান বসিয়ে যদি ইকুয়ালস টু 0 আসে তাহলে সেই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। যদি 0-র চেয়ে কম আসে তাহলে ভিতরে অবস্থিত, আর যদি 0-র চেয়ে বেশি আসে তাহলে বৃত্তের বাইরে অবস্থিত। এখন আমরা একটা কাজ করব, এই বিন্দুটা এই বৃত্তের এই যে বাম পাশে এখানে x আর y এর মান 1 আর 1 বসিয়ে দেব। তাহলে কি আসে দেখি। এখন A11 বিন্দুর জন্য এটা কি আসে দেখো, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 প্লাস 6 মাইনাস 12। ঠিক আছে, এটা কত আসে? 6 A11, হ্যাঁ এটা কত আসে দেখো, 1 আর 1 2, 2 আর 6 4 6, 6 আর 6 12, তার মানে 12 মাইনাস 12 ইকুয়ালস টু 0। তো আমরা কি বলছিলাম, যদি কোনো একটা বিন্দুর মান তোমরা বাম পক্ষে বসিয়ে সেটা যদি এই পাশে মান বসিয়ে যদি 0 আসে তাহলে সেটা হচ্ছে বরাবর বৃত্তের উপরে অবস্থিত। যদি 0-র চেয়ে কম আসে অর্থাৎ ঋণাত্মক মান আসে সেক্ষেত্রে বৃত্তের ভিতরে অবস্থিত। যদি 0-র চেয়ে বেশি আসে অর্থাৎ ধনাত্মক আসে সেই ক্ষেত্রে বৃত্তের বাইরে অবস্থিত। যেহেতু এটা সমান 0 হয়েছে তার মানে আমরা বলতে পারবো এই 1 1 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে সুতরাং A11 বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত। ঠিক আছে, এখন আবার একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই A11 বিন্দুটির এ বিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসের অপর প্রান্ত নির্ণয় করতে হবে। মনে করো এই যে এটা হচ্ছে এ, এখান থেকে একটা ব্যাস আঁকি আমরা। ঠিক আছে, এই এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 1, 1, এটা হচ্ছে এ বিন্দু। এখন আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে অপর প্রান্ত যেটা বি, এই বি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে পারি, যদি আমার এখানের কেন্দ্রটা যদি বের করতে পারি তাহলে এই এ এবং বি এর ঠিক মধ্যবিন্দু এই কেন্দ্রটা না, এটাকে তুমি ও ধরো। ঠিক আছে, তাহলে আমি যদি কেন্দ্রটা বের করতে পারি তাহলে অপর প্রান্তটা বের করার জন্য আমাদের খুব ইজিলি আমরা বের করতে পারবো। অর্থাৎ তোমাকে যদি দুই প্রান্ত এবং মধ্যবিন্দুর যে কোনো দুইটা যদি জানা থাকে তাহলে তৃতীয়টা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে ও অথবা বিটা দরকার। তো ও বিন্দুটা আমরা নির্ণয় করতে পারবো যেহেতু আমাদের কাছে কি আছে, এই বৃত্তের সমীকরণটা আছে।
এখানে এই বৃত্তের সমীকরণ থেকে দেখো তো একটা জি এর মানটা কত। জি মানে আমরা কি জানি এক্স এর সহগের অর্ধেক, তার মানে হবে 2। এফ এর মান কত, ওয়াই এর সহগের অর্ধেক, তার মানে 3। এখন সি এর মান কত, -12। ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে, কেন্দ্র -জি -এফ। তাহলে -জি -এফ মানে হচ্ছে এখানে কত আসবে, -জি মানে -2, -এফ মানে হচ্ছে -3। তাহলে এটাই হচ্ছে বৃত্তের কি, কেন্দ্র। আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম -2 -3। ওকে, এখন আমরা বি বিন্দুটা এটাই বের করতে বলছে, মানে হচ্ছে অপর প্রান্তের স্থানাঙ্ক, মানে হচ্ছে বি বিন্দুটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এইদিকে বি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। তাহলে মনে করি বি বিন্দুটাকে তুমি, এটা এ বিন্দু, মনে করি বি বিন্দুর স্থানাঙ্কটা তুমি এক্স ওয়াই ধরে নাও। সাপোজ এটা হচ্ছে এক্স ওয়াই। এখন তুমি এই এক্স ওয়াইটা নির্ণয় করবা কিভাবে, দেখো যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে এই এক্স এবং এই এক্স যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা আসবে, যেহেতু মধ্যবিন্দু। তাহলে সুতরাং এক্স প্লাস 1 2 দ্বারা ভাগ করো, এটা হবে -2। আবার এদিকে এই ওয়াই এবং এই ওয়াই যোগ করে 2 দ্বারা ভাগ করলে মাঝখানের ওয়াইটা আসবে, অর্থাৎ ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -3। তাহলে এটা হবে এক্স প্লাস 2 ইকুয়ালস টু -4 আর ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু -6। তাহলে এক্স ইকুয়ালস টু এটা আসবে -6, 2টা ওইদিকে গেলে ওয়াই ইকুয়ালস টু এটা আসবে -7। অর্থাৎ এই বি বিন্দুটা হবে -6, -7। এটাই হচ্ছে আনসার। বুঝছো কিনা একটু আমাকে জানাও, যারা যারা দেখতেছো তোমরা বুঝছো কিনা। না, এটা হচ্ছে 1, এক্স প্লাস 1, তাহলে এটা হবে -5। আচ্ছা, -5 -7 বুঝছো কিনা একটু বলো আমাকে, যারা যারা তোমরা দেখতেছো তোমরা বুঝছো কিনা। আচ্ছা, মেরাজ বলছো খুব ডিস্টার্ব করছে, আজ বারবার থেমে যাচ্ছে ক্লাস, ভাইয়া পরে করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে করে নে, আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে আমার এখানেও, নেটের প্রচুর প্রবলেম। তাহলে আচ্ছা, জয়চন্দ্র বলছো বুঝছি। আচ্ছা মেহেদি, ওকে। তো তোমাদের সবার, তোমরা সবাই এই টাইপ 3 আজকের যে ক্লাসটা এটা নোট করে যারা যারা করছো তোমরা এই গ্রুপে পোস্ট দিয়ে দিবা, যারা যারা করছো ছবি তুলে পোস্ট দিয়ে দিবা, আমি পরে দেখে নিব তাইলে তোমাদের পোস্টগুলো। তো তাইলে আজকের ক্লাসটা এতটুকু থাকুক, আমার এখানে আসলে নেটের প্রচুর প্রবলেম, সেই কারণে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে ইনশাল্লাহ পরশু আবার দেখা হবে। পরশু আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব বৃত্তের। তাহলে ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।